শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নত্যবিধান। আলোচনার বিষয়টা নত্যবিধান। আর এই নত্যবিধান বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে আছে। নত্যবিধান সম্পর্কে জানতে গেলে, আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে কি জানতে হবে? সংজ্ঞা। সংজ্ঞা সংজ্ঞাটা কি? তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের যে বিধান, সেই বিধানটাকে বলা হয় নত্যবিধান। আমি আবারও বলছি, তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের যে বিধান, সেই বিধানটাকে বলা হয় নত্যবিধান। তাহলে নত্যবিধান ব্যবহারের নিয়মগুলো জানতে হবে। তৎসম শব্দের অর্থ জানা দরকার, যদিও বিষয়টা নিয়ে আগে আলোচনা করা হয়েছে। তৎসম তৎসম যদি আমরা এটা বিশ্লেষণ করি তাহলে ভাঙে তৎ এর মানে হলো তার, আর সম মানে সমান। তৎসম শব্দের অর্থ হলো তৎ মানে তার, সম মানে সমান। তৎসম শব্দের অর্থ হলো তার সমান। প্রশ্ন হলো তাহলে কার সমান? সেটা হলো সংস্কৃত সমান। উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দ সম্ভারকে যে 5 ভাগে ভাগ করা যায়, তোমরা আগে জেনেছ, তারই এক প্রকার হলো তৎসম। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো এই তৎসম শব্দ প্রায় শতকরা 44টা শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এখনো রক্ষিত অবস্থায় আছে। বাংলা ভাষার শব্দের যে ব্যবহারগুলো আমরা করে থাকি তৎসম, তার মধ্যে শতকরা 44টা, প্রায় অর্ধেক। এখন এই তৎসম শব্দের বানানেই শুধু মূর্ধন্যর ব্যবহার আছে, বাংলা বা অতৎসম শব্দে মূর্ধন্যর ব্যবহার নাই। আমরা যত্রতত্র দেখে থাকি যে তৎসম শব্দ কি অতৎসম শব্দ, এটা না বিচার করে দেখি যে মূর্ধন্যর ব্যবহার যত্রতত্র আছে, সেগুলো তৎসম শব্দ। তা এখন এই মূর্ধন্য ব্যবহারের যে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম নিয়ে আলোচনা করব। 1 নম্বরে কি? 1 নম্বরে ট বর্গীয় ধ্বনির সঙ্গে সবসময় মূর্ধন্য যোগ হয়ে থাকে, কখনই দন্তন্য ব্যবহার নাই। ট বর্গীয়, তাহলে ট বর্গীয় কি? ট, ঠ, ড, ঢ, তারপরে কি? মনে রাখার একটা বিষয় হলো কি, ট, ঠ, ড, ঢের সঙ্গে সব সময় মূর্ধন্য যোগ হয়ে থাকে, কোনো অবস্থাতে এখানে দন্তন্য যোগ হবে না। সুতরাং যেমন হলো কি, আমরা উদাহরণ দিতে পারি, ঘন্টা, তারপরে কি? লণ্ঠন, লণ্ঠন, কাণ্ড। একটা মজার বিষয় হলো কি, যদি এই ঘন্টা বানানে আমরা এরকম লিখি, মাত্রা দিয়ে ফেলি, তাহলে কিন্তু এটা দন্তেন্দ্র ব্যবহার হলো। এই মাত্রার কারণেই ভুল করে থাকি আমরা। তাহলে এটা হলো, এর যত ছোটই হোক না কেন এটা মূর্ধন্য, আর দন্তেন্য হলো পূর্ণ মাত্রার বর্ণ। এখন বাংলা ভাষা 50টা যে বর্ণ আছে, এই 50টা বর্ণের ভিতরে পূর্ণমাত্রার বর্ণ আছে 32টা, যা তোমরা আগেই জানো। অর্ধমাত্রার বর্ণ আছে 8টা, আর 10টা আছে মাত্রাহীন। তো আমাদের আলোচনার বিষয়ে আজকে হলো মূর্ধন্য। সেই মূর্ধন্য হলো অর্ধমাত্রার বর্ণ। এইখানে ঘন্টার মাত্রা নাই, অর্ধমাত্রা আছে, সুতরাং এই বর্ণটা সঠিক। আর এখানে মাত্রা দেওয়া আছে, এটা ভুল। এটা ঘন্টা বানান ভুল হবে। কেন? ট এর সঙ্গে আমরা দন্তেন্য ব্যবহার করে ফেলেছি, এটা মাথায় রাখতে হবে।
এবার আসবে হলো 2 নাম্বার। 2 নম্বরে কি আছে? নাম্বার হলো 2। রি, র, মূর্ধন্য ষ। এরপরে কখনই দন্তন্য ব্যবহার হয় না। কি ব্যবহার হয়? মূর্ধন্য। রি, র, মূর্ধন্য ষর পরে মূর্ধন্য ব্যবহার হয়। যেমন ঋণ, মরণ, তৃষ্ণা। মজার ব্যাপার হলো কি, এখানে তৃষ্ণা মূর্ধন্য ষ পিঠের সাথে একটা ইহর মতো মনে হচ্ছে, কিন্তু এখানে ইহ নাই। এখানে মূর্ধন্য শয়ে, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হয়? মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য, মূর্ধন্য ষর পরে মূর্ধন্য হয়। তারপরে আরেকটা বিষয় আছে, 3 নম্বরে যাব আমরা। যদি রে, র, মূর্ধন্য ষ থাকে, তারপরে উন্তুজ, উন্তুস্ত, ব, হ অনুস্বর, কিংবা হরধ্বনি, কিংবা কবর্গীয় ধ্বনি অথবা পবর্গীয় ধ্বনি আসে, তারপরেও মূর্ধন্যর ব্যবহার হয়, দন্তনের ব্যবহার হয় না। যেমন কৃপণ, কৃপণ। এখানে রিকার মানে র, তারপরে পবর্গীয় ধ্বনি, প, তার সাথে অধ্বনি আছে, তারপরে মূর্ধন্য ব্যবহার হবে। তাহলে আমরা কি 3টা নিয়ম পাইলাম যে কিভাবে মূর্ধন্যর ব্যবহার হয়ে থাকে। এবারে আরো একটা বিষয় নিয়ে আমি আলোকপাত করব, সেটা হলো কি যুক্ত খ। বাংলা বর্ণমালায় যে 50টা বর্ণ আছে তার ভেতরে কিন্তু যুক্ত খ নাই। কারণ কি? যুক্ত খ একটা যুক্ত অক্ষর, যুক্ত অক্ষর। এই যুক্ত অক্ষর ওই 50-এর ভেতরে নাই। তো নিয়মটা হলো কি, যে এই যুক্ত অক্ষরের পর, যুক্ত অক্ষরের পর কখনো দন্তন্য হয় না, মূর্ধন্য ব্যবহার হয়ে থাকে। কি ব্যবহার হয়? মূর্ধন্য ব্যবহার হয়। এই যে ব্যবহারটা মূর্ধন্য হয়, যুক্ত অক্ষরের পর মূর্ধন্য ব্যবহার হয় কেন, আমি কেন বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব, কেন হয়। এই যুক্ত অক্ষর যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে ক, হসন্ত যোগ মূর্ধন্য ষ। যুক্ত খটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যাবে? ক আর মূর্ধন্য ষ পাওয়া যাবে। নিয়মের মধ্যে কি আছে? রি, র, মূর্ধন্য ষ পরেই তো মূর্ধন্য হয়, তাই নাকি? সুতরাং এর পরে যোগ হবে কি? মূর্ধন্য। তাহলে এই যুক্ত খ যেখানেই থাকুক না কেন, যেমন হলো কি প্রশিক্ষণ, মূর্ধন্য হবে। পরীক্ষণ, পর্যবেক্ষণ, মূর্ধন্য হবে। কেন? এই যুক্ত খর সাথে তোমার কি যোগ আছে? মূর্ধন্য ষ। তারপরে এই মূর্ধন্যর ব্যবহার হবে। ঠিক আছে? বিষয়টা কিন্তু একটু, যদি তেমন কঠিন কিছু নয়, একটু যদি তোমরা বিষয়টা নিয়ে ভাবো, একটু গবেষণা করো, যে কেন হইল, উত্তর পেয়ে যাবে। কি পেলাম? যুক্তক্ষর পরে মূর্ধন্য হয়। কেন হয়? যুক্তক্ষর যদি বিশ্লেষণ করি, ক আর মূর্ধন্য ষ আমরা পাই, আর মূর্ধন্য ষর পরে সবসময় মূর্ধন্য হয়, এটা আমরা জানি। সুতরাং যুক্তক্ষর যেখানে থাকুক সেখানে পরে মূর্ধন্য ব্যবহার হবে। যেমন প্রশিক্ষণ, পর্যবেক্ষণ। এই কিছু কিছু শব্দ আছে যেখানে মূর্ধন্য ব্যবহার আপনা আপনি হয়ে থাকে। এখন সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে শব্দগুলো আমি লিখলাম, চাণক্য, মন, গণ, হনে, বাণিজ্য, লবণ, বেনু, বিনা, পুণ্য, পুনো, বিপণী, গৌণ, কোণ, বণিক, গুণ, গণনা, পণ্য, এরকম আরো অনেক শব্দ আছে বাংলা ভাষাতে,
যে শব্দগুলো তো এই মূর্ধন্য ব্যবহার স্বভাবতই হয়ে থাকে, এটা কোনো নিয়মের মধ্যে আসে না। গ এর পরে মূর্ধন্য হবে, এটা কোনো নত্যবিধানের নিয়মের মধ্যে আসে না। সুতরাং এটা আগের থেকে ব্যবহার হয়ে আসছে, যার জন্য এইরকম শব্দ আরো আছে যে শব্দগুলো মূর্ধন্য ব্যবহার হয়ে থাকে। সেগুলো জানতে হলে ব্যাপক তোমাদের পর্যালোচনা করতে হবে, বিষয়টা নিয়ে একটু মানে পড়াশোনা করতে হবে, তবে তোমরা এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, এবারে আমরা চলে যাব হলো কোন কোন শব্দে দন্তেন্দ্রী ব্যবহার হয়, মূর্ধন্য ব্যবহার হয় না, এ বিষয়টা জানতে হবে। দেখা গেল র আছে জন্যই তারপরে মূর্ধন্য দিতে হবে, এমনটা নয়। কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেখানে শুধু দন্তেন্দ্রী ব্যবহার হয়ে থাকে। এখন সেই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করি। তবর্গীয় যে ধ্বনিগুলো আছে, তবর্গীয় ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে, 5টা বর্গে ভাগ করা, তার মধ্যে তবর্গীয় ধ্বনি আছে। আমি সেটা লিখছি, ত, থ, দ, ধ, তারপরে কি দন্তেন্ন। দন্তেন্নর মাত্রা কিন্তু পূর্ণ পূর্ণ মাত্রা, এটারই অর্ধেক মুছে দাও, দন্তেন্নর মূর্ধন্য রূপ ধারণ করবে। এই চারটা শব্দের সঙ্গে সবসময় দন্তেন্য ব্যবহার হয়ে থাকে, কখনই মূর্ধন্য ব্যবহার হয় না। যেমন দন্ত, মাত্রা দিতে হবে, গ্রন্থ, এখানে র ফলা আছে, ওই যে রি র মূর্ধন্য হলেই মূর্ধন্য হয়, এখানে তার ব্যতিক্রম। দেখো 10 পরে র, র ফলা মানে র, রর পরে হিসাবে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু না, সেখানে দন্তেন্য হলো। কেন? এই যে থ, থ এর সঙ্গে যুক্ত হলে, ত, থ, দ, ধ এর সঙ্গে যুক্ত হলে সেগুলো দন্তেন্য হবে। যেমন কি দন্ত, গ্রন্থ, এরকম অনেক শব্দ আছে, সেগুলোর সঙ্গে তবর্গীয় ধ্বনি হলে সেখানে দন্তেন্য ব্যবহার হয়। আবার আরেকটা বিষয় আছে, যদি সমাসবদ্ধ পদ হয় সেখানে মূর্ধন্যর ব্যবহার নাই। সমাসবদ্ধ পদে এর ব্যবহার নেই, তাহলে আছে কার? দন্তেন্যর ব্যবহার আছে। দন্তেন্যর ব্যবহার আছে সমাসবদ্ধ পদে, যেমন কি দুর্নীতি, দয়রুসুর পরে র, রেফ র, তারপরে মধ্যম হল না দন্তেন্য। সর্বনাম, সর্বনাম দন্তেস্ত ব, তারপরে র, রেফ হলো র, তারপরে মধ্যম না হয়ে হলো কি দন্তেন্য। কারণ কি? এগুলো হলো সমাসবদ্ধ পদ। সমাস নিয়ে যখন আমরা ব্যাপক আলোচনা করব তখন বুঝতে পারবে যে সমাসবদ্ধ পদটা কি আর সমাসবদ্ধ পদটা কিভাবে আসে। এরপরে হলো আছে যে বাংলা ক্রিয়াপদ। বাংলা ক্রিয়াপদ আছে না, ক্রিয়াপদ কাকে বলে? যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটা হলো ক্রিয়াপদ। সেই রকম যদি কোনো শব্দ সামনে আসে, সেই ক্রিয়াপদের সাথে কখনই মূর্ধন্যের ব্যবহার হয় না। কি ব্যবহার হয়? দন্তেন্য। যেমন কি ধরেন, মারেন, কাটেন। আমরা কাটেন পড়ে যাই, ধরেন রর পরে কি দিলাম? দন্তেন্য দিলাম। কেন দিলাম? এটা হলো ক্রিয়াপদ। মারেন, দন্তেন্য দিলাম। কেন? রর পরে দন্তেন্য দিলাম। কারণ কি? মারেনটা হলো, মারাটা হলো কি? ক্রিয়াপদ। ক্রিয়াপদের সাথে, বাংলা ক্রিয়াপদের সাথে কখনই মূর্ধন্যের ব্যবহার নেই। আর একটা বিষয় আছে, আমরা প্রথমেই বলছি তৎসম শব্দে মূর্ধন্যের ব্যবহার, সেটাই হলো নত্যবিধান। অতৎসম শব্দ যেগুলো আছে তার সঙ্গে মূর্ধন্য ব্যবহার নেই। কি ব্যবহার হবে? দন্তেন্য। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা
নত্যবিধান সম্পর্কে আলোচনা শুনলে, আমার সঙ্গে অংশগ্রহণ করলে, এই বিষয়গুলো জানতে হলে মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে আগামী ক্লাসটা আমি যখন আসবো, এই নত্যবিধান সম্পর্কে কিন্তু একটু হলে প্রশ্ন শুরু দেবো, যেগুলো তোমাদেরকে বলতে হবে, আমাকে বলতে হবে। আর যদি আমি ক্লাস করলাম, তোমরা শুধু দেখলেই, কোনো স্টাডি করলে না, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে মনে রাখতে পারবে। আর বানানে যে আমরা ভুলগুলো করে থাকি, এই নত্যবিধান, তারপরে থাকবে হলো সত্যবিধান, এইগুলো জানলে আমাদের অনেক বানান আমরা শুদ্ধ করে লিখতে পারবো, বলতে পারবো বা জানতে পারবো। তো আজকে এই নত্যবিধান সম্পর্কে তোমরা সবাই যেটুকু জানলে, বাড়িতে গিয়ে বসে এটা আয়ত্ত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো তোমরা।